কমিশন ওয়ার্ক শিল্পকর্ম না। কথা বলবো আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম, আমি শিল্পী শাহাবুদ্দিন। আজকেও আপনাদের সাথে একটু কথা বলার জন্য লাইভে বসলাম। আশা করি সকলে ভালো আছেন। আমার শিল্পী বন্ধুরা, আমার শিল্পী ছাত্রছাত্রীরা, আমার বড় ভাই যারা আমাকে কোচিং দিয়েছিলেন, কেউ কেউ মারাও যাচ্ছে বয়সের কারণে, আমার গুরু শিক্ষকরা সবাই পুনরায় আবার সালাম নেবেন। আর যারা অন্য ধর্মের আছে তারা সেই অনুযায়ী আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আর সাধারণ অডিয়েন্স যারা আছেন, আমার ফেসবুক বন্ধু, সবার জন্য শুভকামনা। আজকে আমি বসলাম, তেমন প্রস্তুতি নাই, তারপর দুই চারটা কথা আপনাদের সাথে বলি শিল্প নিয়ে। শিল্পের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অর্ডারি শিল্পকলা আর শিল্পীর নিজের আঁকা, নিজের জন্য যে ছবি বা কোনো শিল্পকর্ম সেটা নিয়ে। তো প্রথমেই আসে ক্রাফটের কথা। ক্রাফট, সিরামিক্স, অন্যান্য যেগুলো আরও শিল্প মাধ্যম আছে সেগুলো সব মাধ্যমের মধ্যেই আমাদের পেন্টিংয়ে হয় অর্ডারি শিল্পকলা। সেটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং শিল্পীর নিজের আঁকা ছবি কতটুকু গুরুত্বপূর্ণ, এটার একটু তফাৎ আছে। তফাৎটা হইল, ধরেন অবয়ব, পোর্ট্রেট, আমরা শিল্পীরা পোর্ট্রেট আঁকি। আমি দেখা গেল বছরের পর বছর রাস্তায় বসে মানুষের পোর্ট্রেট আঁকতেছি। তো এই যে রাস্তায় বসে যে পোর্ট্রেটগুলো আঁকি, ড্রয়িং করি, জল রঙে আঁকি, একেবারে নিজের জন্য। এবং যাদের আঁকি ওরা স্বতঃস্ফূর্তভাবে, আমাদের এখানে এই অঞ্চলে শ্রমিক বেশি, বিভিন্ন রকমের শ্রমিক, সবাই শ্রমিক। আর শ্রমিকদের পাশাপাশি আবার যারা শ্রমিকদের দেখভাল করে বিভিন্ন অফিসে, ঘাটে, বাজারে, তারাও আছে। ওরা একটু শিক্ষিত শ্রেণী, ওদেরকে ধরতে পারেন যে আমাদের এখানে বলতো স্টাফ। ওরা হলো স্টাফ। আর যারা শ্রমিক শ্রেণীর ছেলে মেয়ে আর স্টাফ শ্রেণীর ছেলে মেয়ে। তো এই দুই গ্রুপের আমি ওদেরকে কাউকে কাউকে ডাকি যে আসো ছবি আঁকি। ওরা এইসব বসে পড়ে জিজ্ঞেস করে আমাকে ছবি দিবেন। আমি বলি না, ছবিটা আমার কাছে থাকবে, এটা আমার খাতায় থাকবে, এটা কোথাও ছাপা হবে, আমি এক্সিবিশন করব, বিভিন্ন কারণে আমার কাছে থাকবে, তুমি তো নিয়ে নষ্ট করে ফেলবে। তো নষ্ট করার গল্প আছে, সেটা সময় পাইলে বলবো। তো এখন ওরা রাজি হয় এবং বসে, একজনের পর একজন বসে আমি ড্রয়িং করতে থাকি। এইভাবে দিনের পর বছরের পর বছর, গত 10-12 বছর হয়ে গেছে আমার এইভাবে ড্রয়িং করতেছি পোর্ট্রেট। কথাগুলো কেন বললাম জানেন? বোঝানোর জন্য যে শিল্পীর কাজ আসলে কোনটা। তারপরে কিছু জল রঙের কাজও করেছি আমি, এমন ব্যক্তিদের যাদের নাম বললে এখন সমস্যা হইতে পারে এরকম। তো সেগুলোও ফেসবুকে দেয়া আছে, একটু খুঁজে নিয়ে দেখতে পারেন। তো ওই যে নিজে থেকে যে কাজটা করা, আমি তো শিল্পী, আমার ভিতরে প্যাশন আছে, কাজ করতে হবে, চর্চা করতে হবে। তো চর্চার কারণে এবং নিজের ভালো লাগার কারণে, একজন শিল্পীর ভালো লাগে ছবি আঁকতে, তাকে যদি বন্ধ করে দেওয়া হয় যে তুমি ছবি আঁকো না, তাহলে সে উন্মাদ হয়ে যাবে, টিকে থাকতে পারবে না। যে প্রকৃত শিল্পী যারা, আর যারা হয়তো এমনিতে আসছে, ধরেন এইখানে চারুকলায় একটু এই কাজ শিখা, মানুষ কাজ শিখে না, ওই যে গ্যারেজে কাজ শিখে, বিভিন্ন রকমের কাজ শিখে, সেলাই কাজ শিখে। তো ওই রকম কাজ শিখা একটু কইরা কেটে খাওয়ার জন্য যারা আসছে,
ওদের না, ওদের জন্য না, যারা প্রকৃত শিল্পী, ভিতর থেকে একটা অনুপ্রেরণা আছে, একটা তাগিদ আছে শিল্পী এবং স্রষ্টার তাগিদ, সেটা ইনার পাওয়ারের মধ্যে থাকে, যেটা ধরেন বলে বোঝানো যাবে না। ইনার পাওয়ারে কি যে কষ্ট। আমি ধরেন অস্ট্রেলিয়ায় ছিলাম, সারাদিনে বাংলা কথা বলতে পারতাম না কারোর সাথে, কারণ বাঙালি ভাইদেরা যে কয়জন 4-5 জনের সাথে দেখা হইতো হলে, ওরা ওদের ডিপার্টমেন্টে চলে যেত সকালে, আমি আমার মতো চলে যেতাম। ওইখানে যাদের সাথে দেখা হইতো সব ভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশ থেকে আসছে পড়তে, আর সবাই তো এখানে এসে ইংরেজিতেই কথা বলে, এবং অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি। ওখানে ছিলাম পড়ার জন্য, মাস্টার্স করার জন্য গেছিলাম। তো এই যে ধরেন সারাদিন বাংলা কথা বলতে না পারা, এবং আমি এক বড় ভাইকে ফোন করতাম, আমার 24 আওয়ার অ্যাক্সেস ছিল, যে 24 আওয়ার ইনস্টিটিউটে কাজ করবো আমি। কোর্স তো প্যাকড কোর্স ছিল ওইখানে, সিস্টেম এরকম। তো 24 আওয়ার কাজ করার মধ্যে আমি রাতে 2টা পর্যন্ত ছবি আঁকতাম ওইখানে। সকাল 8টায় যাইতাম সেমিনার ক্লাসে, একটা ক্লাস সেমিনার হওয়ার পরে আইসা ঢুকতাম স্টুডিওতে 12টা পর্যন্ত কাজ করতাম। ওই দেশের আইন আবার 12টায় লাঞ্চ করতে হবে। 12টার যদি আপনাকে দেখে কোনো কাজ করতেছেন, লাঞ্চ করতে যান নাই, আপনার আইনানুগ ব্যবস্থা হইতে পারে আপনার বিরুদ্ধে। তো 12টায় থাকা যাবে না কাজে, কেউ না, ওইখানকার কোনো প্রাণী না, মানুষ না। বের হয়ে আইসা পড়তাম হলে, হলটা খুব কাছেই ছিল, হাঁটার রাস্তা। হলে আইসা রান্না করতাম, খাইতাম, ঘন্টাখানেক একটু রেস্টও নিতাম ওর মধ্যে। দ্রুত রান্না কইরা খাইয়া আবার রওনা হয়ে দিতাম। আবার আইসা 1টা বাজে আবার সেমিনার ক্লাস, 1 ঘন্টা। ওই সেমিনার ক্লাসটাতে ঢুকতাম, সেমিনার ক্লাসটা শেষ হইতো আবার স্টুডিওতে। মাঝে মাঝে বিকালেও সেমিনার ক্লাস থাকতো, আর্ট ফোরাম আছে আমাদের, যেমন শিল্পকলা একাডেমি এরকম। তো ওই আবার বিকালে অনেক সময় সেমিনার ক্লাসে যাইতে হইতো, ওইটা বুঝে দেওয়া থাকতো, ডেট দেওয়া থাকতো। এরপরে আপনার রাতে 2টা পর্যন্ত আমি ক্লাসে থাকতাম, মানে ওই স্টুডিওতে কাজ করতেছি এরকম। তো 2টার দিকে আমি আসতাম, আইসা ওই বড় ভাইকে ফোন দিতাম, ওনার নাম ছিল সরোয়ার। উনি তখন ম্যাজিস্ট্রেট ছিল, আবার মাস্টার্স করতে গেছে ইকোনমিক্সে, সেখানে তার সাথে দেখা। তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল সে এক সময়, আমাদের বড় ভাই। তো এখন তাকে ফোন দিতাম, সে বলতো আমি 2টা অঙ্ক করা বাকি আছে, তারপর নামবো। ওই ফোনটাও দিতাম আমি তার সাথে বাংলা কথা বলার জন্য, এর আগে দিতাম না। ওই 2টার দিকে সে পড়াশোনা শেষ করতো আপনার রুমে বসে। তো আমি ফোন দিলেই বেশিরভাগ সময় বলতো 2টা অঙ্ক করা বাকি আছে, ইকোনমিক্স তো অঙ্ক করা বাকি আছে, আপনি নামেন নিচে, আমি আসতেছি, আপনি টিভির রুমে বসেন। তখন আমি টিভির রুমে চলে যেতাম। -5 ডিগ্রি তাপমাত্রা ছিল, একটু বাইরে গিয়ে বসতাম, একটা সিগারেট খাইতাম, 2জনে মিলা 2টা, ওনার পকেটের টাকা দিয়ে খাইতাম। এরপরে আবার আইসা কিছু বাংলা কথা বইলা, তারপরে আবার রুমে আইসা ঘুমাইতাম। আবার সকাল 8টায় সেমিনার যাইতে হবে। তো ওইটুকুই ঘুম, ওইটা রাতের 2টা থেকে ধরেন 6টা, এইটুকু ঘুম, আর বাকি ব্যস্ততা। তো ওই যে বাংলা কথার জন্য তখন আমার বুক ফাইটে যেত, যে বাংলা কথা বলতে হবে, বাংলা কথা না বললে হবে না। তো ওই রকম পরিস্থিতি যদি কেউ পড়েন, যে বাংলায় কথা বলতে পারতেছেন না, তখন বুঝতে পারবেন যে আমি যে বললাম, যে ভিতর থেকে ছবি আঁকার যে অনুপ্রেরণা রাখবে একজন শিল্পী, তাগিদ, সৃষ্টিকর্তা তাগিদ দিতেছে ভিতর থেকে, যদি তাকে ছবি আঁকতে না দেওয়া হয় তাহলে শেষ। এরকম, আর স্বাস্থ্য খারাপ লাগবে, অস্বস্তি লাগবে, এরকম ছবি আঁকতে হবে, কোনো না কোনো কাজ করতে হবে সারাদিন। তো এই যে তাগিদ, ওই তাগিদ থেকে এই কথাগুলো বললাম একটু শিল্পীদের যে তাগিদটা ভিতর থেকে, সেটা বোঝানোর জন্য। তো এখন ওই তাগিদ থেকে শিল্পীরা যে ছবিটা আঁকে, ধরেন ছবি আঁকা তো শুরু করে একেবারে ছোটবেলা থেকে, যারা আঁকে ছোটবেলা থেকে ছবি আঁকে, প্রথম মাটিতে আঁকা শুরু করে। তো মাটির আঁকাটা নিয়ে একটা ইম্পর্টেন্ট কথাও আছে শিল্পীদের, যে ছবি আঁকে নাই এমন কোনো মানুষ নাই পৃথিবীতে, মাটিতে হইলেও আঁকছে ছোটবেলায়। তো সব মানুষই, কথাটা এরকম যে সব মানুষই ছবি আঁকে,
তো এটা যাদের তাগিদটা বেশি থাকে তারাই এইদিকে ধরেন আমাদের মতো এই জীবন দিয়েই চেষ্টা করে ছবি আঁকার। এই যে জীবন পার হয়ে যেতেছে দেখেন, চুল টুল পাইকে গেছে, ছোটবেলায়ও আঁকছি, এখনো আঁকি, চলছেই, চলবেই সারা জীবন। তো এই যে মনের তাগিদ থেকে এখন ধরেন সেটা জল রঙে হোক, কালিতে ড্রয়িং হোক, ওয়াটার কালারে হোক, আমি ধরেন কিছু কাজ করছি আমার বাড়িতে টেরাকোটায় পোর্ট্রেট, আমার নিজের পোর্ট্রেট করছি, আমার ওয়াইফের পোর্ট্রেট করছি, ছোট ভাইদের করে দিছি। প্রতিটা বিল্ডিংয়ে আমাদের যে কয়টা বাড়ি করছি আমরা বাইরে 5 ধরেন পোর্ট্রেট লাগাইছি টেরাকোটায় করে। ওই পেন্টিংয়ের মতোই দেখবেন আমার কাজগুলো, স্টোক দিয়ে দিয়ে, মাটির স্টোক দিয়ে দিয়ে আপনার টেরাকোটা। তো সেইখানে রাফ যখন ফিনিশ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে রাফটাই মিলা গেছে, ছেড়ে দিছি। এত ফিনিশিং করতে হবে ঘুষা ঘুষা ওরকম পরি নাই, ওই যে নিজের স্টোক রয়ে গেছে নিজের মতো। সেটা ধরেন আমার যারা সিরামিক্স করে বা স্কাল্পচারের বড় ভাইরা বলছে যে আরেকটু ফিনিশ করা দরকার ছিল। তো বাইরেও বুঝে যে এই যে আমি বললাম যে তাগিদ থেকে যে কাজ করা অর্ডারই না, এই কাজগুলো কিন্তু আমার অর্ডারই না। আমার নিজের কাজ কেমন নিজের অর্ডারের কাজ হবে, বাইদের জন্য করছি অর্ডারই না। যার জন্য আমি মন খুলে ওইখানে ছাইড়া দিতে পারছি কাজ। যে জায়গায় গিয়ে মিলা গেছে, কেউ আমাকে পিছন দিয়ে বলে নাই যে ঘইসার একটু সমান করো বা স্মুথ করো। সিরামিক্সে যেমন বলা আছে যে স্মুথ করতে হবে, সিরামিক্স করতে হইলে সেই স্মুথ করে করো, সেটাও কেউ বলে নাই। তো এখন এই যে ধরেন কেউ বলল না, আমি আমার নিজের সত্তা থেকে আমার কাজটা আমি একটা জায়গায় শেষ করে দিচ্ছি, সেটা রাফ। আবার আমাদের ধর্মীয় যে বিষয়, ওইখানে আমরা যে শিল্পের যে তথ্য পাইছি সেটা হলো একেবারে রিয়েলিস্টিক করা যাবে না, একেবারে ঘষা মাজা করে রিয়েলিস্টিক করা যাবে না, সেখানে একটু রাফ ছেড়ে দিতে হবে যদি ইসলামিক রাখতে হয়। তো ইসলামিক রাখতে হইলে একটু রাফ থাকতে হবে, তাহলে আপনার একেবারে পুরোপুরি হইল না, আপনার কি বলে রিয়েলিস্টিক হইল না। তো যাই হোক, সেগুলো অনেক কথা আছে, সেই জায়গায় কথা পরে বলবো। আবার ইসলামিক কথা নিয়ে কিছু আপনাদেরকে বলবো, কথা কি আছে ইসলামে ধরেন এই ছবি আঁকা নিয়ে, সেগুলো বলবো। তো এখন এই যে ধরেন আমি কোথায় ছেড়ে দিছি, কেউ আমাকে পিছন দিয়ে তাগিদ দিল না যে ওই জায়গায় ছাড়েন, ওরকম ছাড়েন। বা আইসা এটা যদি অর্ডারি কাজ হইতো, অর্ডারি পোর্ট্রেট হইতো, ধরেন টেরাকোটারি, আইসা বলতো যে ভাই কি রাফ, কারণ অডিয়েন্স তো বুঝে না, যারা ধরেন কাজ করাবে তারা বুঝবে না। তো এই যে কোন জায়গায় শেষ করতে হবে, তারা না যাই নাই বলবে যে ওই যে ধরেন ফটোগ্রাফির মতো চাইবো আর কি, যে ফটোগ্রাফির মতো করে দেন, স্মুথ করে দেন। তো আগে পিছে পার্সপেক্টিভ এইটা সেটা কোনো কিছুই যারা জানে না তারা আপনাকে অর্ডার দিবে। এরকম আমি একটা কাজ ছেড়েও দিছি, এরকম একটা অর্ডার আসতেছিল আমার যে পোর্ট্রেট করে দিবেন। তা আমি চিন্তা করে দেখলাম যে ওরা আসলে যে মাপের মানুষ, তাতে এইখানে আমার এই যে হবে, এটা আমরা বলি পেনা হবে, পেনার জন্য আর কাজটা নেই। তো যাই হোক, এই যে ধরেন পিছন থেকে আপনার ধাক্কানো, খোঁচানো, এমন না ওমন, ওইটা না এটা, এই হবে না সেই হবে, সেগুলো ওই যে ওরা না যায় নাই আপনাকে বলবে। তো যার জন্য এই যে আমি বললাম যে শিল্পকর্ম আসলে এই যে ধরেন পিছন থেকে খোঁচানো, যেটা আপনার কমিশন ওয়ার্কও বলে, অর্ডারি ওয়ার্ক, সেটা তখন করতে গেলে এই সমস্যাগুলো দাঁড়ায়। এই সমস্যাগুলোর কারণে শিল্পীর মন এলোমেলো হয়। শিল্পী যা চাইতেছে, যেরকম চাইতেছে, যেরকম করবে, সে তো জানে। যেমন আমি ধরেন 2টা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, তো এখন এই যে ধরেন আমি অস্ট্রেলিয়ায় করে আসছি মাস্টার্স, এই যে যাই না, সব যাই না, আমি যখন করব, আমি কি আমার কি জিনিসটা আমি খারাপ জায়গায় ছেড়ে দিব? আমি বেটার জায়গায় চিন্তা করব। শিল্পকর্ম নষ্ট হয় আপনার ওভার ওয়ার্কে, বেশি কাজ হয়ে গেলেই নষ্ট হয়ে যায়। এটা যারা শিল্পীরা আছেন তারা, যারা জানেন তো জানেন, আর যারা না জানেন জিনিসটা একটু মাথায় রাখবেন। বেশি ওয়ার্ক করা যাবে না, কোথায় ছাড়তে হবে সেইটা হইল শিল্পীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। কোথায় আপনি কাজটা করতে করতে ছেড়ে দিবেন, করতে করতে ওভার ওয়ার্ক হয়ে যায়, বেশি কাজ, তখন আবার নষ্ট হয়ে যায়। তো এখন ওই আমাদের এক স্যার ক্লাসে বলছিল যে তুমি যদি 2টা পর্যন্ত কাজ করো কাজ হবে, আর 2টার পরে যদি কাজ করো কাজ তো নষ্ট করবা। তো এই কথাটা আমার এখনো মাথায় আছে
যে ওই কাজ তো নষ্ট করা যাবে না, 2টা পর্যন্ত এনার্জি থাকে একটা ছাত্রর, সকালে গিয়ে কাজ শুরু করলে ক্লাসে, আর 2টার পরে তো করলে ওইটা হয়ে যায়, মানে কষ্ট ওই কষ্ট নিয়ে কাজ করলে আর কাজ নষ্ট হয়। তো এরকমই যখন একটা অজানা মানুষ অর্ডার দিয়ে কাজটাকে বইলা ফেলে যে এটা হয় না, ওইটা হয় না, এরকম লাগতেছে, আর একটু স্মুথ করেন। এখন ওই যে ধরেন আবার টেরাকোটা হইলে ধরেন একটা এই 2Dর মতোই এই জায়গার দূরত্বটা কমে যায়, এই জায়গার দূরত্বটা এখানে এই কমের মধ্যে করতে হয়। তো এই যে বলবে যে তখন ওই আবার স্কাল্পচারের কথা চিন্তা করে মানুষজন, যে স্কাল্পচার তো এটা অনেক আরেক বড় বা এই জায়গাটা ছোট হয়েছে মনে হয়, এরকম বলে ফেলে। তো এই যে ধরেন এই বলাটা এখন ধরেন এটা একটা থিকনেস 1 ইঞ্চি থিকনেসের মধ্যে ধরেন খুব বেশি হলে মাটি বইরা 2 ইঞ্চিতে গেলাম, এই 2 ইঞ্চির মধ্যে আপনার ডাইমেনশনটা বুঝাই দিতে হবে, আপনার অবয়বটা বুঝাই দিতে হবে, আপনাকে চেহারা মিলাই দিতে হবে। তার মধ্যে আবার শৈল্পিক গুণাগুণ, যেটা বললাম ইসলামিক, আবার ধরেন এই মাটির ধরেন বিভিন্ন রকমের বিষয় আছে যেগুলা এই আপনার বইলে বোঝান যায় না। এইখানে চোখের যে ড্রয়িং, নাকের এই যে ধরেন থিকনেসগুলা, সব কিছু উঁচা নিচা এগুলো এই অল্পতির মধ্যে বুঝাইয়া দিতে হয়, আবার যাতে মনেও হয় না যে এটা নর্মাল। তো এই যে ধরেন এত কঠিন জিনিস, এটা আবার এই 2 ইঞ্চির মধ্যে করতে হবে। আবার এটা যদি 3D হইতো তাহলে স্কাল্পচার ঘুরে ঘুরে ধরেন মিলাই দেওয়া যেত। এখন অনেক সময় টেরাকোটার অর্ডার দিয়ে চায় 3D। তো এগুলো রঙের বেলায়ও আছে। রঙের বেলায় তো আপনারা এমনি তো বুঝতে পারেন অনেকে, রঙের বেলায় তো আরো একেবারে ধরেন একটা পাতলা একটা ফ্ল্যাট সার্ফেসের মধ্যে আলো ছায়ার খেলা দিয়ে এগুলা তৈরি করতে হয়। এই ধরনের অন্ধকারটা হয়ে আছে, এখানে কত রকমের আলো ছায়া, এই চকচকে এইগুলা এই আলো ছায়া দিয়েই ছবিটা আঁকতে হয়। ওখানে জাস্ট আলো ছায়ার খেলা, আর ড্রয়িং তো আছেই। তো এই আলো ছায়া দিতে গিয়া ধরেন একটা মানুষ এই আমার মতো রঙের জল রঙে কাজ করতেছি, তো এখন জল রঙে কাজ করতে গেলে আমরা এই জায়গাটা এখন ডিটেল করি, এগুলো পিছনে গিয়ে ছেড়ে দিতে হয়। এখন লোকজন এসে চাবে একেবারে ওই যে ছবি তুললে ক্যামেরায় যেরকম হয় ওইরকম, মানে সমান কাজ, এখানে যা কাজ এখানে তা কাজ। আমরা তো এখানে গিয়ে ওয়াশে ছেড়ে দিই, চুলে টুকটাক চুল দিয়া কানটা একটু অফে রাখি, এগুলো বলে ফেলে যে এটা বাই হয় নাই তো ভাই, দেখা যায় না। এখন আপনি এই জায়গায় না তাকাই এখন তো ওই যে ক্যামেরা আবিষ্কারের পরে ফোকাসিং পয়েন্টটা শিল্পীরা করে, এইখানে না তাকায় এখানে না দেখে এটা বুঝি না, সে বলবে যে ভাই কানটা তো একটু অফ হয়ে রয়েছে। এখন এই কানটা যে অফ করে দিছে শিল্পী পার্সপেক্টিভের কারণে, সেগুলো জ্ঞান নাই, তখন শিল্পীদের মনে অনেক যন্ত্রণা হয়। আর যদি আমি নিজের জন্য করি, নিজে ছেড়ে দিব, এক্সিবিশন করব, ওইখানে এসে যারা শিল্পবোদ্ধা একেবারে আমাদের বড় গুরু বা বিদেশ থেকে কোনো শিল্পীবোদ্ধা আসলো, তো আইসা ধরেন কাজ দেখলো বা যাচাই করলো, যাচবাস করলো। আর এখন তো এই যে ধরেন ফেসবুক নেটের যুগ, কাজটা দেওয়ার সাথে সাথে যাইতেছে, এই আমেরিকায় বসে দেখতেছে, ইংল্যান্ডে বসে দেখতেছে, রাশিয়ায় বসে দেখতেছে আমার কাজ, আমিও রাশিয়ান শিল্পীদের কাজ দেখতেছি। তো এই যে ধরেন এখন বিনিময়টা নিমিষের মধ্যে চলে গেল, ওইখান থেকে তো যাচবাস হইতেছে, কথাবার্তা হইতেছে, কেমন হয়েছে কি হয়েছে, যারা শিল্প সম্বন্ধে বুঝে, বিভিন্ন মিউজিয়ামগুলোতে আর্ট ক্রিয়েটর আছে, ওরাও দেখতেছে, ওরা আবার কথা বলতেছে, বুঝছেন না? তো এই যে ধরেন এই সাধারণ মানুষের আপনাকে শিল্পের জ্ঞান দিয়া একটা কাজ করাই নিতে চায়, আবার এই নিজেরা ভালো করছি কিনা সেটা আবার যাচবাস হইতেছে ধরেন ওই ওয়ার্ল্ডের ক্রিয়েটর দিয়া। তো এই যে ওয়ার্ল্ডের ক্রিয়েটরটা বলতেছে ভালো, কিন্তু এটা আবার বেচা ডেমিক, যেটা আমরা বলি, এই বিক্রির জন্য আপনি একজন মানুষকে বুঝে বিক্রি করবেন কাজ, সেটা অন্য স্টাইলে করতে হয়, একেবারে ফটোজেনিক লেপা পোষা করে করতে হবে। আপনি স্টোকও রাখতে পারবেন না, স্টোকটা দেখলেও বলে যে ভাই এটা কি দিচ্ছেন ভাই, রং এই উঁচা নিচে দেখা যায়, রঙের ভাঁজ দেখা যায়। তা এখন রঙের ভাঁজটা দেখায় করতে গেলে যে সেটা আরো যে ভালো, সেই ভালো জ্ঞানটাই সাধারণ অডিয়েন্সের এখনো হয় না, এই দেশে না, আমার চোখে তো পড়ে না, আমি সব জায়গা থেকে জ্ঞানই শুনি। তো যার জন্য আমি বেশি কমার্শিয়াল কাজে যাইও না। এবং দেখবেন যারা কমার্শিয়ালে নাম এই দেশের, দেখবেন যে কেমন ঘুষা করে, একেবারে ওই ফটোগ্রাফি করে। তো এখন ফটোগ্রাফি করতে গেলে দরকারটা কি, ক্যামেরা তো হইছি, ছবি তুললে একটা বাদাই করে রেখা দিই। আগে হয় নাই দেখে রাজরাজারা ধরেন ডাইকা নিয়ে শিল্পীদের 7 দিন 8 দিন মডেল দিয়া
বা আরো বেশি মডেল দিয়ে একটা কাজ করায় রেখে দিত, বাবার দাদার নিজের। তো এখন দরকার নাই তো, ফটোগ্রাফি একটা করে রেখে দিলেই হয়। তো এই যে কথাগুলো কেন বুঝতেছি আপনারা বুঝার জন্য, যে অর্ডারি কাজ শিল্পকর্ম হয় না। তো এই কারণে যুগ যুগ ধরে পোর্ট্রেটটাকে শিল্পের হিসাবে ধরেই না, এখনো না। কেউ যদি পোর্ট্রেট একটা অর্ডার দেয়, এই পোর্ট্রেট করাই নিবে কারোর দিয়ে, কোনো শিল্পীর দিয়ে, সেটা শিল্পকর্ম ধরেই না, ধরিয়ে না, যেটা ভুল হয়েছে, সোজা কথা। তা আমরা এখন এইভাবেই জানি, যদি কোনো নতুন তথ্য বের হয়ে থাকে সেটাও জানাতে পারেন মন্তব্য করে। আর এখন এই যে ধরেন আমি যে আমার কাজের কথা বললাম, যে আমি এই যে ধরেন 12 বছর ধরে ড্রয়িং করতেছি পোর্ট্রেট শ্রমিকদের, কত রকম চেহারা, বুঝছেন না, সেই সিলেটের প্রত্যন্ত অঞ্চলের, পাহাড়িয়া অঞ্চলের মানুষ, বিদ্যুৎটা চেহারা, এগুলা করতেছি। এরকম পাওয়া যায় বিভিন্ন রকম, এবং এগুলা ধরেন বিভিন্নভাবে পেন্সিলে করি, কালিতে করি, আবার কলমে করি, ও রাফ প্র্যাকটিস করি, আবার যে করতেছি কি হইতেছে, ক্যালিওগ্রাফির মতো পেঁচায় পেঁচায় লাইন হইতেছে, আমি নিজেও জানি না। আর আলাদা জগতে গেছি পোর্ট্রেট নিয়ে। তো ওইটা আমার আবার চেষ্টা, আমার পোর্ট্রেটকে শিল্পে রূপ দেওয়ার। একটা শিল্পীর তো মনে এক একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটাই হলো এখন আমার এই পোর্ট্রেটকে শিল্পে রূপ দেওয়া। অর্ডারি চিত্র হিসাবে যেহেতু পোর্ট্রেট এখনো শিল্পের মর্যাদা পায় না, তো সেইখানে আমি যাতে শিল্পের মর্যাদা পায়, হাজার হাজার পোর্ট্রেট ধরেন যদি এক্সিবিশন করি, বা আমার খুঁজে দেখতে পারেন আমার ফেসবুকে, সেখানে আছে, এগুলা শিল্পের মর্যাদা যাতে পায়, যে না পোর্ট্রেটও শিল্প। তা আমাদের চেষ্টা আছে এই শিল্প বানানো, বুঝছেন না, যেহেতু এটা বলে না শিল্প। তো গেল এই কথাগুলা। এখন এরকম ভাবে ধরেন আমি এরকমও পাইছি যে আমি যা করছি বিদেশে, আমার একটা নৌকার কাজ বিক্রি হয়েছিল, পেচুলা দিয়া, কন্নি দিয়া, আপনার এরকম এরকম করে আঁকা। সেটাও আমার ঢাকায় যখন আমি মাস্টার্স করি তখন আমার একটা স্টাইল ছিল, কয়েকদিন আমি ওইটা করছি। তো ওই কাজগুলো যখন করছি তখনই আমার কিছু ছোট ছোট কাজ ছিল নৌকার। তো আমি কয়েকটা কাজ আবার অস্ট্রেলিয়া নিয়ে গেছিলাম, ওইটা আমার স্টুডিওতে প্রথম দিন লাগাই রাখছিলাম। এক ম্যাডাম আসবে আমার কাজ দেখতে, আমি তখন ইংলিশ একাডেমিতে 20 সপ্তাহের ইংলিশ করতে হয়েছে আমার, ওইখানে করতেছিলাম। তখন আমার ম্যাডাম দেখবে, ওনার নাম ছিল ডেবরা। তো ডেবরা ম্যাডাম দেখবে, আমাকে ডিরেক্টর স্যার বলে দিচ্ছে ওর কাজ দেখো। তো আমি কয়েকটা কাজ নিয়ে এই জন্য লাগাই রাখছিলাম। তো ওইখানে একটা নৌকার কাজ ছিল এরকম করা। তো স্পেসিগুলো দিয়ে টাইনার একদম পারফেক্ট ড্রয়িং দেওয়া কাজ না, ওইটাও ধরেন ওই যে মাস্টার্সের আমাদের ভাঙাচুরার যে সময়টা, ওই সময়ের করা। ওই কাজটা আবার আমার এক বন্ধু কিনে নিচ্ছে ওইখানে উড ডিপার্টমেন্টের। তো নৌকা, নদী নৌকা। তো ওই যে ধরেন ওই কাজটা, ওইটাও ধরেন অর্ডারি কাজ না, ওই যে স্পেচুলা দিয়ে বিভিন্নভাবে করা। আর একবারে যদি কেউ অর্ডার দিত যেটা নদী নৌকা আইকা দেন, সেটা আপনার একবারে ফিনিশ করে দেখবেন এক ধরনের কমার্শিয়াল কাজ বাজারে বিক্রি হয়, আর্ট গ্যালারিগুলোতেও আছে। এবং আপনার বিশেষ করে এখন ওই নিউ মার্কেটের এইদিকে যে আপনার থালা বাটি প্লেট বিক্রি হয়, ওই জায়গাটাতে দেখবেন বিক্রি করে এক ধরনের ছবি, একেবারে ফিনিশ করে আঁকে। সাইনবোর্ড পেন্টাররা কিছু কাজ করে রিক্সায়, এইখানে সেইখানে, রিক্সার পিছনে করতো, এই সিএনজির পিছনে, ঠেলা গাড়িতে, এই ঠেলা গাড়ি না সরি, এই ট্রাকগুলাতে একেবারে ফিনিশ করে কাজ করতো। তো এখন যে গভর্নমেন্ট আবার 2টা কালার দিতে হবে, এই জন্য এখন আঁকা কিও বন্ধ। তারপরে সিনেমার ব্যানারগুলো তো একটু অন্যরকম, ফবিসদের মতো ভালো সুন্দর আপনার রঙিন কালার দিয়ে করে। তা সব স্টাইল আছে, তো ওইটা একটা আলাদা স্টাইল, যে বেচার কাজ। ওগুলো একেবারে সাধারণ মানুষ দেখে যে এই গ্রাম সুন্দর, নদী নৌকা। এখনো কেউ কেউ এই ফেসবুকে আসে, দেখা যায় ওরা ওই যে একাডেমিতে আসে না, কিন্তু ছবি আঁকে, ওদের কাজগুলো দেখবেন একেবারে ফিনিশ, ওরা আসলে বেচার উদ্দেশ্যেই আঁকা হয়। তো ওই কাজের মধ্যে আর আমরা যে চারুকলায় শুরু করছি ধরেন, এটাও এক্সপ্রেশনিজমের বলা যায়। একেবারে স্টক দিয়ে দিয়ে আমাদের এইভাবে শিখিত, আমাদের একেবারে যে ঘুষে ঘুষে করলে ওগুলো একটু কম মর্যাদাই হইতো, মানে ঘষাঘষি বাদ, ওই ফটো বানানো বাদ। ওইটা ওই যে দ্রুত গতিতে স্টক দিয়ে দিয়ে আমরা আউটডোরে যে আপনার ল্যান্ডস্কেপগুলো করতাম ওয়াটার কালারে, সেইটাও আপনার স্টক দিয়ে দিয়া। তো ওইটার এক্সপ্রেশনিজমের মধ্যেই পড়ে। তো যাই হোক, আমরা এখানে ঢাকায় এটাই চর্চা করছি, এবং আমি যে অস্ট্রেলিয়া গিয়ে দেখেছি সেখানেও এই স্টকের ব্যবহার আছে। একেবারে ঘষা মাজা কাজ, ওইটাকে কাজ ধরে না। তাহলে বেচাডেমিক কাজ কি হোক, কেমন হয়, একেবারে ঘষাঘষি, ফটোজেনিক আর কি। আমার মনে হয়
বুঝতে পারছেন কথাগুলো আমার, যে আমি কি বলতে চাইতেছি। তো ওইটা আরেকটা মেজাজ নিয়ে আঁকতে হয়, তখন শিল্পের যে আসল যে গুণাগুণ সেগুলো লোপ পায়। এই যে ধরেন আমরা এত শিখলাম, এত পড়াশোনা করি কেন, বা এত প্র্যাকটিস কেন করি আমরা শিখতে গিয়া দিনের পর দিন 12 বছর এই চারুকলা ইউনিভার্সিটি ঢাকায়। তো এই এতদিন আমরা কেন প্র্যাকটিস করি, যদি ওই ফটোই বানাইতে হয় আবার ক্যামেরার কাজটাই করতে হয়। তো যার জন্য আমরা ওই ক্যামেরার স্টাইলে করা, বা সেইখানে কেউ বইলে গেল যে এটা হয় না ওইটা হয় না, আমি তো বুঝাই বলার চেষ্টা করলাম। তো সেই জায়গাগুলো ধরেন এটা শিল্পকর্ম ধরা যায় না। ওইটা ওই যে মানের বেলায়, গ্রামারের বেলায় অনেক লোপ পাওয়া কাজ। আর শিল্পীকে যদি মাথায় করা হয়, পিছন থেকে ধাক্কানো হয়, এই করেন ওই করেন, সেটা কাজ হবে না। সেটা যদি আপনি লেখার বেলায়ও বলেন যে ভাই আমার এরকম এরকম করে একটা গল্প লিখে দেন, এরকম এরকম একটা কবিতা লিখে দেন, সেটা কি হবে? কবির মন থেকে নিজে দেখা, নিজের সবকিছু অনুধাবন করা, সেই অনুধাবন কইরা তারপর লিখতে হবে। শিল্পটাও সেরকম, নিজের দুঃখ বেদনা, সমাজে সে তারা চলতেছে তাদের যে মানুষের আঘাত করা, তারপরে ধাক্কা দেওয়া, বুঝছেন না, এক জায়গা থেকে ফেলে দেওয়া, সেই ধরনের অনেক উচ্চে উচ্চে উঠতেছে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে, সেখান থেকে তারা ওইখান থেকে তাকে ফেলে দেওয়া। এই যে ভিতরে ধরেন যেই জিনিসগুলো শিল্পী সমাজের বাইরে না, সমাজ থেকে এবং এই রাষ্ট্র থেকে বা ও শিল্পীর পারিপার্শ্বিক অবস্থা থেকে যেই প্যাশনটা তৈরি হয়, সেটা থেকে শিল্পী একটা শিল্পকর্ম তৈরি করা আর আরেকজনে বইলা দেওয়া করা এক হয় না। যার জন্য ওই বইলা দেওয়া কর্মটাকে শিল্প বলা যায় না। শিল্পী যেটা শিল্পীর এই যে এই ধরেন একেবারে ভিতর থেকে করছে, ওইটাই হলো ছবি। এটা যে কোনো মিডিয়াই হোক, এখন যে কোনো আমাদের শিল্পের, আমাদের তো অনেক রকমের মিডিয়া, সেখানে যেখানেই হোক। তো এগুলোই ধরেন বলার বিষয় আছে। তো কিছু কিছু বিষয় আছে, যেমন সিরামিক্সের কথাটা উল্লেখ করছি আমি, সেখানে এখন যদি ধরেন একটা পট, এই যে ধরেন বিক্রির উদ্দেশ্যে আঁকা একটা কাপ, এখন থালা বাটি যা দেখি আমরা বিক্রির উদ্দেশ্যে সুন্দর ঘষা মাজা ফুল, তো সেটা করা। আবার আমি আরব কান্ট্রিতে কিছু কিছু কাজ হয় এখনো দেখতেছি, বড় বড় প্লেট, সেখানে একেবারে নকশা করতেছে শিল্পীর মন থেকে, ওইগুলো আবার সাধারণ মানুষ কিনে নিতেছে। তো যেটা ধরেন শিল্পীরা নিজেরাই কইরা, কোনো অর্ডারই না, কইরা রাখলো, ওইটা কিন্তু শিল্পের মর্যাদা পেয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে ধরেন যেটা শিল্পের মর্যাদা পাওয়া, ওইরকম কাজও ডিসপ্লেতে দিয়ে রাখে। আবার অনেক যারা বুদ্ধা আমাদের মতো, যারা ধরেন শিল্প নিয়ে পড়ছে, বিভিন্ন শিল্পের মাধ্যমে বিচরণ করছে, শিল্প বুঝে, ওরা আবার ওগুলা খুঁজে। এখন ওই যে সিরামিক্সের এক্সিবিশন হলে যারা চারুকলায় পড়ে দেখবেন, ওদের এখানে গিয়ে আপনি ওইরকম পাইবেন, বিভিন্ন রকমের পট বানাইতেছে, বিভিন্ন রকমের কাজ ওরা করতেছে, একেবারে ধরেন গতানুগতিক। আমি তো অস্ট্রেলিয়ায় দেখেছি সিরামিক্স ডিপার্টমেন্ট, ওইখানকার টিচার এক জাপানি ভদ্র মহিলা, তো ওইখানে যে কাজ হইতেছে কিছুই না, এরকম চারিকোণে একটা দাঁড়া করে রাখছে, টেকচার, বালির টেকচার, নানান জিনিসের টেকচার, এরকম একটা সুন্দর শেপ, একটা কিছু ফর্মের মধ্যে সিরামিক্সের কাজ। তো একটা ছেলে দেখলাম আমার ওইখানে, আমি যখন ছিলাম তখন কাজ করলো সিরামিক্সে, আমার সাথে মাস্টার্স করছে, কি বানাইছে এরকম বোর্ডের মতো, এরকম দুইটা দিছে, চারটা, এরকম গুতা দিলে ঘুরে। আমি দেখলাম এটা আমার এক্সিবিশনটার পরে এক্সিবিশনটা হয়েছে ওদের চারজনের একসাথে। তো দেখলাম ওই যে গুতা দিলে ঘুরে, ওইখানকার বাচ্চারা আপনার ওইখানে লাইন ধরে আছে, ওই শিল্পকর্মতে একটা গুতা দিবে, মজা তৈরি করে ফেলছে সে। তো ওইটা কিন্তু ওই যে আমাদের সিরামিক্সের ব্যবহারিক কোনো সিরামিক্স না, ওই সিরামিক্সটা এরকম গোল একটা দিয়ে দিছে, ও এটাতে গুতা দিলেই ঘুরে। এই ঘুরানোর জন্য ওইখানে বিশাল কিউ, অস্ট্রেলিয়ায় কিউ বলে, বুঝছেন, লাইনারে, এই কিউতে গিয়ে সব বাচ্চারা 2-3 করে খোঁচা দিয়ে জায়গা মজা। তো ওই যে মজা তৈরি করতে পারছে। আমি এর আগের কথাটাতে, আগের যে আমার এটা গেছে যে শিল্প কতক্ষণ ধরে রাখতে পারে, তো আমি তো ওই সূত্রে দেখলাম যে এতগুলি ছেলে পেলে পিচ্ছি পোলাপান এই খুদ গুতা দিতেছে, আবার ঘুরতেছে, কি মজা পাইতেছে, ও তো গেইনার। এই হইল শিল্পকর্ম। আর এই যে দেখাইলাম যেটা আমি, এই যে চায়ের কাপটা, এটা হইল অর্ডারি শিল্পকলার বদল তো ধরতে পারেন, ব্যবহারিক।
যার জন্য ওই যে সিরামিক্সও ওই যে ওই রকম করতে পারলে শিল্পের মর্যাদা পাবে। এটা একটা ক্রাফটের মধ্যেও আছে। এখন এই যে ধরেন আমার এই যে জামা বাটিক করছে ক্রাফট ডিপার্টমেন্টের কাজ, এটাও তাও একটু শিল্প দাঁড়াইছে, এক একটা বাটিকে এক রকম হয় এখন। তো ওইখানে গতানুগতিক কাজ আছে। তো এই জন্য অনেক অনেক শিল্পকর্মের যে পার্টগুলো আমাদের অনেক পার্টগুলোকে শিল্পকর্ম ধরে না। ধরেন একটা ছেলে টেক্সটাইলে পড়তেছে, ওইখানে টেক্সটাইল ডিপার্টমেন্ট আমাদের অস্ট্রেলিয়ায় ছিল, এখানেও ক্রাফটের সাথে আছে। তো এখানে দেখলাম যে শুধু উইভিং নিয়ে সে মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে। 8-10টা তাঁত আছে, ওই উইভিংয়েই পড়ে ছেলেটা। এই যে এখন ডগি দিয়া আধুনিক যন্ত্রে যে ডগির ব্যবহার, ডগি দিয়া ওই উইভিং এর যে সুতার বুননে কত রকমের কাজ আছে, আপনারা খেয়াল করেন না তো। খালি চট করে তাকান, কাপড়টা সুন্দর, কিন্তু সুতার এই উইভিং এর অনেক কাজ হয়, সুতার কাজ। তো টেক্সটাইলেও দেখছি যে অনেকে শিল্পকর্মের মতো এই বড় বড় কাঁথার মতো আপনার বিভিন্ন রকমের কালার দিয়ে এক্সপেরিমেন্টাল পেন্টিং এর মতো আপনার একেবারে অ্যাবস্ট্রাক্ট কাজ, বিমূর্ত কাজ করে ফেলে টেক্সটাইল ডিপার্টমেন্টের। ওরাও এই জামা কাপড়ের মতো ওরা ঝুলে ঝুলে কাজ ডিসপ্লেতে দেয়, আপনার বানায় ফেলে টেক্সটাইল ডিপার্টমেন্টের ওরা। তারপরে উড ডিপার্টমেন্টে দেখছি, উড ডিপার্টে এই চেয়ার টেবিল এগুলো তো ধরেন গতানুগতিক আছে, শিল্পকর্ম ধরে না কেউ, মনে করো চেয়ার টেবিল। তো এই যে এটা যে শিল্প এবং নতুন হচ্ছে কত রকম, এখন দেখুন নেটে দেখা যায়, ওইখানে দেখছি ছেলেপেলেরা নতুন করতেছে কত রকম, ওরা জোড়া তালি দিয়া কত রকম ভাবে নতুন, একদম নতুন, ওয়ার্ল্ডে পৃথিবীতে হয় না একটা চেয়ার একটা টেবিল এরকম করে ফেলে। তো ওইটা হইলো শিল্পকর্ম দাঁড়াইতেছে এখন। আর গতানুগতিক যেগুলো ছিল আমাদের আগে, ওইটা তো শিল্পকর্ম বলা যায় না। তো এই হইল আপনার এইভাবে চলছে। তো ওই সিলভার অ্যান্ড গোল্ড ডিপার্টমেন্ট দেখছি, তা পেপার মেকিং ডিপার্টমেন্ট ছিল ওইখানে, ওইগুলাতে দেখছি নতুন পেপার মেকিং করতেছে, ওইটার সাথে শিল্পকর্ম হয়ে গেছে। ধরেন সাদার মধ্যে সাদা কাগজটাই ডিসপ্লেতে দিয়ে দিচ্ছে শিল্পকর্ম। তো এখানে কত রকম এক্সপেরিমেন্ট হইতেছে। সিরামিক্স ডিপার্টমেন্টে দেখছি আপনার গ্লাস ডিপার্টমেন্ট, গ্লাস আমাদের এখানে নাই, ওইখানে আমার অস্ট্রেলিয়া ছিল, ওইখানে দেখছি কত রকম এক্সপেরিমেন্ট হইতেছে গ্লাস নিয়ে। তো ওই পটের মধ্যে কাইটা এমন টেক্সচার বানাইতেছে, এমন ভাবে দিতেছে ওরা, যেগুলো ধরেন জগতে নাই, এক পিস। এখন ওইগুলা যে এত কথা বললাম আমি, এইগুলো যদি কেউ অর্ডার দেয়, যে বলে দিবে অর্ডার দিলে যে এইরকম একটা চেয়ার বানাই দেন আমারে, আরেক বাড়িতে দেখছে ওইটা বানাই দেন, তা আরেক বাড়িতে এটা তো কপি হয়ে গেল, ওইটা কি আর শিল্পকর্ম হবে? শিল্পকর্ম হবে না। যেটা বললাম যে এমন চেয়ার টেবিল বানাই ফেলছে যেটা জগতে নাই, নতুন, ওইটা শিল্পকর্ম। আমার মনে হয় এখন ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টা, কি বলতে চাইতেছি আমি, যে অর্ডারি শিল্পকর্ম হয় না, ওটাকে শিল্পকর্ম ধরা যায় না। যেটা শিল্পী তার অন্তর থেকে, প্যাশন থেকে করবে, সেটাই হলো শিল্পকলা। তো ধন্যবাদ সকলকে। আমি আবার পরে বলবো আরেকটা বিষয় নিয়ে।